আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ এক্সক্লুসিভে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের যে কয়েকটি অর্জন রয়েছে তার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য জাতীয় পরিচয়পত্র বা এনআইডি। এই বিপুল জনসংখ্যার ছোট্ট একটি দেশে ছবি সহ একটি পরিচয়পত্র তৈরির কাজ কতটা কঠিন হতে পারে তা বুঝতে রকেট সায়েন্স জানার কোনো প্রয়োজন নেই। কিন্তু এই এনআইডির তথ্যগুলি কি নিরাপদ ছিল গত সরকারের আমলে? বা যদি প্রশ্ন করা হয় যে এখনই কি এই তথ্যগুলো নিরাপদ হাতে আছে, কার হাতে আছে আসলে এই তথ্যগুলো, বা কারা পাচ্ছে এই তথ্যগুলোতে প্রবেশাধিকার, এমন প্রশ্নগুলোর উত্তর জানবো আজ। আর এই প্রশ্নগুলোর জবাব জানতে আজ আমাদের সহযোগিতা করবেন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর শেখ আবু মেহেদী। তিনি এনআইডি তৈরি করার সময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং পরবর্তীতে নানা সূত্রে জড়িয়ে যান এনআইডি প্রকল্পের সঙ্গে। মেজর শেখ আবু মেহেদী, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। গত 15-20 বছরে আপনি বিচিত্র অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছেন নানা সূত্রে, সেনাবাহিনীর ক্যারিয়ার থেকে শুরু করে পরে আপনার কনসালটেন্সির যে ক্যারিয়ার, সব মিলিয়ে আমরা এনআইডি প্রসঙ্গেই ঢুকবো, কিন্তু তার আগে আপনার কাছ থেকে একটু জানতে চাই 2005 সালে তৎকালীন বিডিআরের পিলখানাতে আপনার একটা অদ্ভুত ধরনের অভিজ্ঞতা হয়েছিল। আমি ওই অংশটা থেকে শুরু করতে চাই, ওই অভিজ্ঞতাটা যদি আপনি আমাদের বলতেন। ধন্যবাদ। আমি 2003 সালে বিডিআরে পোস্টেড হই। আমার অ্যাপয়েন্টমেন্টটা ছিল স্টাফ ক্যাপ্টেন কিউ, মানে আমি হেডকোয়ার্টারে লজিস্টিক সেকশন কাজ করতাম। 2005 সালে আমাদের একটা বিডিআর বিএসএফ সম্মেলন হয়, মানে যেখানে বিএসএফ থেকে আসে। এই সম্মেলনটা আসলে থেমেছিল, তার একটা মূল কারণ ছিল বাংলাদেশে দুইটি বর্ডার রিলেটেড মেজর ঘটনা ঘটেছিল, একটা হচ্ছে রৌমারী, একটা হচ্ছে পাদুয়া। এই দুটাতে ইন্ডিয়ার মিলিটারি ফোর্সেরও অনেক বড় ক্যাজুয়ালিটি ছিল, যেটা আপনারা হয়তো রিসেন্ট ডেজে সেই সময় যে ডিরেক্টর জেনারেল স্যার ছিলেন, বর্তমানে যিনি বিডিআর কমিশনের প্রধান, স্যারের মুখ থেকেও শুনেছেন যে এখানে 400-র উপরে ইন্ডিয়ান সৈনিকের এখানে তারা নিহত হন। ওই সময় কিন্তু বলা হয়েছিল 18 জন। ওই সময় মিডিয়াকে দুইটি কান্ট্রির মধ্যে যেহেতু একটা যোগাযোগ থাকে, দুই দেশের সরকার যখন সিদ্ধান্ত নেয় যে কোনো তথ্য নিরাপত্তার খাতিরে বা অন্য ধরনের অ্যাজিটেশন আর না হওয়ার কারণে দিবে না, তারা এটা করতে পারে, এবং সেইভাবেই এই দুটাতে তাই করা হয়েছিল। কিন্তু আমি যেটা বুঝতে পেরেছি, যে ঘটনাটা আপনি আমাকে জিজ্ঞেস করছেন, 2005 সালে পর্যন্ত আর এই ধরনের সম্মেলন হয়নি। প্রতি বছর এই সম্মেলনটা হওয়ার কথা, একবার বাংলাদেশে হয়, একবার বিএসএফ এর ইন্ডিয়াতে হয়, কিন্তু এটা 2003 সালের পর থেকে বন্ধ ছিল। 2005 সালে যখন হলো, তখন আমি হেডকোয়ার্টারে স্টাফ ক্যাপ্টেন হিসেবে কাজ করার পাশাপাশি অফিসের কোনো অফিসার উপস্থিত ছিলেন না স্টাফ ক্যাপ্টেন, সেই হিসেবে আমি অ্যাডিশনালি কিছু কাজ করতাম। তারই ধারাবাহিকতায় যে বিএসএফ এর থেকে যে সকল প্রতিনিধি আসছিলেন তাদের দেখাশোনা এবং কোঅর্ডিনেটর হিসেবে আমি ছিলাম। সেই কোঅর্ডিনেশনের দায়িত্বের মধ্যে একটা পার্টে আমি পরবর্তী যেদিনকে তারা উপস্থিত হন বাংলাদেশে, উপস্থিত হওয়ার পরের দিন তাদের সম্মেলন শুরু হবে। সেই সম্মেলন শুরু হওয়ার আগের দিন রাতে আমি একটা ফাইলে তাদেরকে এজেন্ডা পৌঁছাতে গিয়েছিলাম যে পরবর্তী দিন কী কী এজেন্ডা আলাপ হবে। সেই এজেন্ডার মধ্যে দুইটি এজেন্ডা নিয়ে একজন ব্যক্তি ওখানে যিনি রিসিভ করেন, সে একটু দ্বিমত দেখাতে শুরু করেন। কিন্তু আমি যেহেতু জাস্ট এ ক্যাপ্টেন, আমার সেই সময়কার চাকরিতে আমি হিসেবে জুনিয়র অফিসার হিসেবে, তা আমি ওনাকে বলি যে এই বিষয়গুলো আমার দায়িত্বের মধ্যে না। কিন্তু পরবর্তীতে উনি সন্ধ্যার সময় আবার আমাকে রিকোয়েস্ট করেন ওনার রুমে দেখা করতে। তো যখন ওনার রুমে দেখা করতে নিয়ে যান, আমি ওনার সাথে কথোপকথনে বুঝতে পারি যে উনি একজন মিলিটারি অফিসার, তার মানে উনি একজন ইন্ডিয়ান আর্মি অফিসার। এবং আমি তাকে চার্জ করি যে আপনি কি মিলিটারি অফিসার? একটা কথার পর্যায়ে উনি স্বীকারোক্তি করতে বাধ্য হন, হ্যাঁ উনি মিলিটারি অফিসার ইন্ডিয়ান। ওখানে উনি অন্য ডেজিগনেশন এসেছেন, উনি অন্য সিভিল ডেজিগনেশন দেখিয়ে আসছেন, উনি বিএসএফ এর মেম্বার হিসেবে আসছেন এবং ওনাদের মন্ত্রণালয়ের মেম্বার হিসেবে আসছেন। তার মানে উনি জায়গাটা একটু বলেন তো, বিএসএফ হচ্ছে তাদের আধা সামরিক বাহিনী, বর্ডার সুরক্ষার জন্য তারা কাজ করে। সেখানে একজন সামরিক কর্মকর্তার আসাটা অস্বাভাবিক না? এটা অস্বাভাবিক। আমাদের দেশে পরিচয়টা আমাদের দেশে যেমন আপনারা বিডিআর কে দেখেন যে বিডিআর এর অফিসার হচ্ছে ডেপুটেটেড ফ্রম মিলিটারি, এটা বিএসএফ এ নাই। বিএসএফ এ হচ্ছে পুলিশ থেকে আসে এবং ওদের ডিপার্টমেন্টাল অফিসার থাকে। সো যার ফলে ওই মিলিটারি অফিসারটা ওখানে থাকার প্রসঙ্গ না। উনি এসেছেনও মানে পরিচয় গোপন করে আসছেন এবং আমি ওনাকে চার্জ করি। চার্জ করার একটা পর্যায়ে উনি আমাকে মানে ম্যানেজ করার একটা পন্থায় চলে যান। উনি আমাকে একটা ব্রিফকেস দিয়ে আগায় দিয়ে টাকা সাধেন এবং আমাকে বলেন যে তোমার প্রমোশন এবং সকল কিছু আমি দেখব। আমি তখন এক পর্যায়ে ওনাকে এটাকে নিবৃত হওয়ার জন্য সাবধান করি
যে আপনি যদি ফার্দার এই কাজটা করেন আমি অফিসিয়ালি ইনফর্ম করব। তখন উনি আমাকে বলেন যে ঠিক আছে আমি তাহলে এটা করছি না। কিন্তু এটার পরবর্তীতে আমি ওখান থেকে ফিরে এসে আমার সিনিয়র অফিসার ছিলেন হাসান সোহরাওয়ার্দী, উনি তখন ডাইরেক্টর অপারেশন, আমি ওনাকে বিষয়টা অবহিত করি। খুব আটার সারপ্রাইজ, পরের দিনই আমার ওই ডিউটি থেকে আমাকে রিলিজ করে দেওয়া হয়, আমাকে আর ওই দায়িত্বেই দেওয়া হয় না। এবং পরবর্তীতে হাসান সোহরাওয়ার্দী স্যারের সাথেই দেখলাম ওই ভদ্রলোকের অনেক কথোপকথন হচ্ছে, কারণ আমি প্রোগ্রামে তাকে দেখতাম এবং আমি যেটা বুঝলাম যে সেটা সে আমাকে কম্প্রোমাইজ করতে পারে নাই, বাট আমার কোনো সিনিয়র অফিসারকে সে কম্প্রোমাইজ করছে, কারণ ওই এজেন্ডাগুলো আসলেই বাদ চলে গেল। খুবই বিস্ময়কর জিনিস। দেখুন, আপনাকে একজন ভারতীয় সামরিক কর্মকর্তা, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা, একে তো টাকার অফার করলেন, দ্বিতীয়ত বললেন যে ভারতীয় কর্মকর্তা হয়েও তিনি বাংলাদেশ সেনাবাহিনীর একজন অফিসারকে প্রমোশন, পদায়ন ইত্যাদি ক্ষেত্রে সহযোগিতা করতে পারবেন, এবং সরাসরি বলেছেন ব্যক্তি হিসেবে। আমরা এর আগে যেটা শুনেছিলাম, আগে বিডিআর এর ইস্যুতে কয়েকজন সামরিক কর্মকর্তার সঙ্গে কথা বলার সময় তারা বলেছিলেন তাদের কাছে অফার এসছে, সরাসরি তারা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের নামই করেছেন, কিন্তু অফারটা সরাসরি আসেনি, হয়তো তাদেরও কোনো সিনিয়র কর্মকর্তার মাধ্যমে এসেছে। তা আপনি যেটা বললেন সেটা হচ্ছে আপনাকে সরাসরি প্রস্তাব দিয়েছে, টাকা এবং ফ্যাসিলিটিস, টাকা এবং প্রমোশন, আর্মিতে প্রমোশন দিয়ে দেবে। আমি তাকে চ্যালেঞ্জ করেছিলাম যে আমি ক্যাপ্টেন র্যাঙ্কের অফিসার, আমি মেজর হব, এটার মধ্যে কোনো প্রমোশন বোর্ড নাই, আপনি আমাকে কিভাবে হেল্প করতে, মানে এই ধরনের কথা কেন বললেন? বলছে না, আপনি জেনারেল হওয়া পর্যন্ত যা যা আমরা আপনাকে জেনারেল বানাবো। আমাকে এই ধরনের অফারের মধ্যে কথাগুলো বলতেছে যে আমি আমার ক্যারিয়ার নিয়ে আপনি আপনার কাছে কোনো সুপারিশ নিয়ে আসতে চাই না, আপনার কাছে আমার যে এজেন্ডা নিয়ে আসছিলাম আপনি এটা শেষ করেন। জিনিসটা আসলে আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে একজন বিদেশি সেনা কর্মকর্তা আমাদের দেশের একজন সেনা কর্মকর্তাকে এই ধরনের প্রস্তাব দিচ্ছেন। জি, এটা আমি বাস্তব অভিজ্ঞতা শেয়ার করলাম আপনার সাথে, বাকিটা আমাদের জাতি বুঝে নেবে যে আমরা কতটা আসলে স্বাধীন। আমরা কি ৭১-এ স্বাধীন, না ৫ই আগস্টে স্বাধীন, নাকি এখনো স্বাধীন না, এটা জাতির বাকি মানুষ বুঝে নেবে। ধন্যবাদ। আসলে এটা নিয়ে আর বিস্তারিত খোঁড়াখুড়ি না করি, 2005-এর কথা শুনছিলাম আমরা। 2007-এ যদি আসি, এনআইডি তৈরির প্রকল্পের সঙ্গে আপনি যুক্ত ছিলেন। এনআইডি তৈরির পুরো কাজটাই তো আসলে সেনাবাহিনী করে, যেখানে সম্ভবত সরকারের আর্থিক প্রণোদনা বা আলাদা কিছু সেভাবে ছিল না। আপনি ওই প্রকল্পের সঙ্গে যুক্ত হন কিভাবে? আমরা আর্মির তরফ থেকে যারা আইটি রিলেটেড কাজ করে বা এক্সপার্ট, তাদেরকে একত্রিত করা হয় এবং এই তথ্য সংগ্রহের জন্য কাজে দেওয়া হয়। আমি তাদের মধ্যে একজন। আমাদের মূলত কাজ ছিল হচ্ছে যে ডিজিটালি আপনার তথ্য ভান্ডারটা তৈরি করা। তথ্য ভান্ডার তৈরি করার জন্য আমরা যে 36টা ডাটা এখন দেখেন এনআইডিতে আছে, এই ডাটাগুলো ইনিশিয়ালি ওই সময় আমরা তথ্য সংগ্রহ করি। সেই সময় সংগ্রহ অনুযায়ী আমরা 9 কোটি প্রায় 50 লক্ষ বাংলাদেশের জনগণের ডাটাকে সংগ্রহ করে এটা পরবর্তীতে 2009 সালে ইলেকশন কমিশনের কাছে বুঝাই দেওয়া হয়, যখন ইলেকশন কমিশন একটি আইন তৈরি করতে পারে। ইলেকশন কমিশনের 2009-এর আইনে বলা ছিল যে এই তথ্য ভান্ডারটা সংগ্রহ, সংরক্ষণ এবং এইটার উপরে যদি কোনো ধরনের কোনো তথ্য শেয়ারিংয়ের বা কোনো ধরনের ইয়ে থাকে, সেটা দায় দায়িত্বটা থাকবে ইলেকশন কমিশনের এককভাবে। এবং সেই সময় বাংলাদেশ সেনাবাহিনী অফিসিয়ালি তথ্যগুলো তাদেরকে হ্যান্ড ওভার করে। আচ্ছা, এরপরে আপনি তো এরপরে রিটায়ারমেন্টে চলে যান, সম্ভবত স্বেচ্ছা অবসর নেন এবং তারপর কনসালটেন্ট হিসেবে কাজ শুরু করেন। আপনার এর পরবর্তী এনআইডি প্রকল্পের সঙ্গে যে সংযোগ, কাজ করা বা এর পরের অভিজ্ঞতাটা যদি বলতেন। আমি বেসিক্যালি এই অভিজ্ঞতাটা, যেহেতু আমি চাকরি ছেড়ে দিই হচ্ছে 2012-তে, বাট এটা যদি আপনি জিজ্ঞেস করেন কেন, সেটা একটু রহস্যজনক অবস্থায় পড়ে গেছিলাম। কারণ হচ্ছে আমি বুঝে গেছিলাম 2005 সালের পর থেকে যে আমি কোনো না কোনোভাবে মনিটরড, মানে আমাকে নজরদারি করা হয়। 2008 সালে আমি একটা জমি কিনি, সেটা দিয়ে আমাকে ডিজিএফ অ্যাটাচমেন্ট করে 3 মাস খুব মানে আটকে রাখা হয় এক প্রকার। তারপরে আমার প্রমোশন বা আমার কোনো ধরনের পোস্টিং সবকিছুতেই দেখা যাচ্ছে যে খুব এলোমেলো অবস্থা। তখন আমি সিদ্ধান্ত নিই আমি আর্মি চাকরি ছেড়ে দেবো স্বেচ্ছায়, এবং আমি অ্যাপ্লাই করি, তাও আমাকে 3 বছর সময় নিতে হয়, কারণ তারা আমাকে ছাড়েন না। 2012 সালে যখন আমি ছেড়ে দিই, তখন আমি অলরেডি আইটি এক্সপার্ট পরিচিত বাইরের জগতেও, কারণ আমি ডুয়েল ল্যাপটপ প্ল্যান্টেও কিছুটা কাজ করেছি, ন্যাশনাল হাইটেক পার্কে কাজ করেছি। কিন্তু এগুলো আমি আর্মির থেকে যেহেতু হাইড করতে হতো, কারণ আমি তো আর অফিসিয়ালি করতে পারতাম না। তো এইগুলো করতে করতে একটা পর্যায়ে যখন আমি আইটির এক্সপার্টাইজ তৈরি হই, তখন আমাকে ফাইবার এট হোম নামে একটা কোম্পানি আমাকে কনসালটেন্সির মানে অফার করে। সেই অফারটা এরকম যে আমাদের ন্যাশনাল আইডি কার্ডের কয়েকটা প্যাকেজ হবে, তার মধ্যে সারা বাংলাদেশে ফাইবার অপটিক্স লেন তৈরি করা হবে। আমি একজন নেটওয়ার্ক এক্সপার্ট এবং আমি ডাটা এক্সপার্টটা এক্সট্রা। সো আমি সেই হিসেবে ওনাদের সাথে কাজ করতে আগ্রহী হই এবং সেইভাবে আমি
ন্যাশনাল আইডি কার্ডের যে প্রজেক্টটা তখন নেওয়া হয়েছে 2011 সালে ওয়ার্ল্ড ব্যাংকের ফাইন্যান্সে, সেটার অ্যারাউন্ড 1000, তখন ইনিশিয়ালি প্রজেক্টটার ভ্যালু ছিল 1389 কোটি টাকার প্রজেক্ট। এই প্রজেক্টটা তখন ইলেকশন কমিশনে রান করে এবং ইলেকশন কমিশনে এই প্রজেক্টের পিডি একজন সামরিক অফিসার, একজন ব্রিগেডিয়ার র্যাঙ্কের। আমি তার সাথেও যোগাযোগ করি, সেলিম স্যার ছিলেন তখন, তখন আমি ওখানে তথ্য চাইতে থাকি যে আমরা যে পরবর্তী যে টেন্ডারগুলো আসতেছে সেটার প্রস্তুতি পর্বের জন্য, কারণ ফাইবার হোম হচ্ছে বাংলাদেশের দ্য লার্জেস্ট নেটওয়ার্ক প্রোভাইডার এই মুহূর্তে বাংলাদেশে, তখনও তাই ছিল, তো ওয়ান অফ দ্য লার্জেস্ট। তো সেই কারণে আমি ওই তথ্যগুলো নিয়ে কিভাবে এটাকে টেকনিক্যালি সাউন্ড হয় সেই গবেষণাটা করতে যেয়ে আমি বিভিন্ন অ্যানোমলিস খুঁজে পাই, যে অ্যানোমলিজের মধ্যে স্পেসিফিক্যালি যেটা দেখি যে সেটা হচ্ছে বাংলাদেশের যে সার্ভারে যে ডাটাটা রাখা আছে সেই ডাটাটা আসলে ইলেকশন কমিশনে নাই। কিন্তু এটা তো ইলেকশন কমিশনে থাকা ছিল আইন অনুসারে। 2009 এবং 2012 সালে আরেকটা তথ্য অধিকার আইন তৈরি হয়, সেখানেও বলা ছিল যে এটা ইলেকশন কমিশনের কাছেই থাকতে হবে। কিন্তু আনফরচুনেটলি তখন আমি ওখানকার যে আইটি হেড ছিলেন তমিজ নামে একজন ভদ্রলোক, ওনাকে আমি চ্যালেঞ্জ করি যে আপনার কাছে নাই কেন। উনি আমাকে হাতে পায়ে ধরে বলেন যে ভাই এই তথ্য নিয়ে এই অফিসে আর আলাপ করেন না, তাহলে আমার চাকরিটাও চলে যাবে। সো এইভাবে বিষয়গুলো খুব রহস্যময় হওয়ার পরে আমি আমার নিজস্ব সোর্সে বিভিন্নভাবে আমি এটা আইটি এক্সপার্টের মাধ্যমে ওখানে একজন আইটি সোহেল নামে তার কাছে খুঁজে পাই যে সেই হচ্ছে আমাদের এই পুরা সার্ভারের পাসওয়ার্ড তার কাছে আছে এবং এটা আর অন্য কারো কাছে নয়, আইটি সোহেল। এই আইটি সোহেল হ্যাপেন্স টু বি ব্রিগেডিয়ার শাহাদাত স্যারের কোনো একজন আত্মীয়, এবং তখন দেখলাম যে আইটি সোহেলকেই প্রশ্ন করতে যে আমাকে ওই দিনই আমাকে গেট থেকে বের করে দেওয়া হয় এবং ইলেকশন কমিশন অফিসে আমি এক প্রকার ব্ল্যাক লিস্টেড হয়ে যাই, কেন আমি সোহেলকে প্রশ্ন দিতে করেছিলাম। তারপরে আমি আমার নিজস্ব সোর্সে বিভিন্নভাবে তথ্যগুলো কালেক্ট করি যে আসলে এই তথ্যটা আসলে আছে কোথায়। তো বিভিন্নভাবে পিং করার একটা সিস্টেম আছে, আমরা যখন কোনো সার্ভারকে লোকেট করতে চাই আমি পিং করে পাই যে কোনো একটা জায়গায় বনানীতে দেখাচ্ছে, তো বনানী এলাকায় কি আছে এটা খুঁজতে খুঁজতে যে দেখি যে একটা কোম্পানির নাম হচ্ছে টাইগার আইটি। টাইগার আইটির কাছে ওরা নিজেদের অফিসে এই সার্ভারটা মেনটেন করতেছে এবং এই সার্ভারটার কোনো অধিকার কোনো ইলেকশন কমিশনের কারো কাছেই নাই। তো এক্সেস নাই কারো কাছে, ইলেকশন কমিশনের কাছে। ইলেকশন কমিশন তখন করেছে যে এই আইডিয়া প্রজেক্টের এগেইনস্টে তারা প্রায় 6 থেকে 8 জন এক্সপার্টকে টেম্পোরারি বেসিসে ইলেকশন কমিশনে চাকরি দিয়েছে। যে কয়জনকে চাকরি দিয়েছে সবাই আইটি, সবাই টাইগার আইটির লোক। সো যার ফলে আপনার ওখানে মুভমেন্ট করার কোনো কায়দা নেই এবং তাদেরকে এক্সটেনশন করতে হবে, এইটা নিয়েই এক ধরনের তর্ক বিতর্ক জড়ায় তখনকার পিডির সাথে, এবং সেই পিডিকে তারা তর্ক বিতর্কে এই সার্ভারটার কোনো দায়িত্ব দিবে না এইটা তাদের টাইগার অফিসের মধ্যে তারা ডেকে পাঠায়। তাদের এতটাই গার্ডস ছিল এবং সেই ডেকে পাঠানোর পরে ওইখানে বসে তারা থ্রেট করে এবং সেই ভদ্রলোক সেই ব্রিগেডিয়ার ওই টাইগার অফিস বনানী থেকে নিজের অফিসে আসার আগেই তার পোস্টিং হয়ে যায় এবং এই পোস্টিংটা করে দেন হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। জেনারেল তারেক সিদ্দিকী সরাসরি টাইগার আইটির মালিকানার ভূমিকায় অবতীর্ণ হন। তার মানে এই সার্ভারটা ইলেকশন কমিশনে ছিল না, এই সার্ভারটা আছে টাইগার আইটির অফিসে, যেটার সাথে কোনো না কোনো ভাবে তারেক সিদ্দিকী জড়িত। কোনো ভাবে না, উনি সরাসরি জড়িত। এটা সরাসরি জড়িত কারণ ওই সময় আমাকে বলে দেওয়া হয় অফিসের যে কোনো লোককে আমি জিজ্ঞাসা করেছি যে এটার সাথে তারেক সিদ্দিকী জড়িত আছেন, আপনি এখানে আসেন না, আপনার ক্ষতি হবে। এবং এই ক্ষতির একটা পর্যায়ে আমি গুমো হই। আপনি এটা বলছেন 2014 সালের কথা? জি, 2014 সালের ঘটনা বলছি, কারণ 2014 সালে এরপরের ঘটনাটা হচ্ছে টেন্ডার রিলেটেড ইস্যুস। যখন আইডিয়া প্রজেক্টে যখন এরকম আমার এই ইন্টারফারেন্সের পরে ওরা আরও সাবধান হয়ে যায়, তখন সাবধান হয়ে তারা খুব তাড়াহুড়া করে টেন্ডার ঘোষণা করে দেয় এবং সেই টেন্ডার ডকুমেন্টসটা যেটা ব্রিগেডিয়ার সেলিম স্যারের সময় তৈরি করা ছিল, যেহেতু উনি পোস্টেড হয়ে গেলেন ওই জায়গায়, পোস্টেড হওয়ার আগে এসে যে কাজ শুরু করে দেন ওনার নাম হচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল সালে, পরবর্তীতে উনি জেনারেল সালে। উনি বেসিক্যালি দায়িত্ব নিয়ে নেন এবং দায়িত্বে খুব ভালোভাবে নেন। উনি অফিসে একদম তালাচাবি লাগাই দেন যে কারো কোনো মুভমেন্ট নাই এবং যারা ওই সেলিম স্যারের সময় যে মিটিংয়ে যারা অ্যাটেন্ড করেছিল প্রত্যেকের লোককে পোস্টিং করে দেন এবং বাকিরা যারা যান বাঁচাতে সবাই চাকরি ছেড়ে দিয়ে চলে যায়। আমি জিনিসটাকে ছেড়ে দেই না, আমি ওনাকে চ্যালেঞ্জ করি। ওনার ডেপুটি ডিরেক্টর ছিলেন আব্দুর রহিম খান, তার অফিসে একদিন যাই এবং তাকে আমি চ্যালেঞ্জ করি যে আপনার এই ডাটাবেসটা আপনার কাছে নাই এবং এই ডাটাবেসটা যে মানুষের এখন এই মুহূর্তে ন্যাশনাল আইডি কার্ডের, তখন তো ইনিশিয়ালি ন্যাশনাল আইডি কার্ডের অনেক তথ্যে অনেক ধরনের ভুল পাওয়া যাচ্ছিল, তো ওই ভুল ভ্রান্তি কারেকশনের জন্য কেউ যদি অ্যাপ্লাই করতো কাউকে 6 মাস 1 বছর ঘোরানো হতো এবং প্রত্যেকের কাছে টাকা নেওয়া হতো এবং টাকার এই সোর্সেরও ওই সময়কার আপনি বিভিন্ন সংবাদপত্রে জানবেন যে এটার কারাপশন নিয়ে অনেকগুলো মিডিয়াতে নিউজ হয়েছিল।
তো আমার ক্ষেত্রে যেটা হয়ে গেল খুব স্পেসিফিক, সেটা হচ্ছে আমি তথ্য ভান্ডারটা নিয়ে যখন আমি দেখলাম খুব খারাপ অবস্থা, এবং আমার ভয় লাগলো যে আমাদের দেশের ডাটাটা ডেফিনেটলি এটা বহির্দেশের কোনো কারো সংস্থার কাছে এটা চলে যাওয়াটা কোনো ব্যাপারই না, এবং ডেফিনেটলি যেহেতু ওই ব্যক্তিকে কেনা যায়, এবং এটার সাথে যেহেতু তারেক সিদ্দিকী স্যার জড়িত হয়ে গেছেন, কারণ ওনাকে আমার সন্দেহ ছিল যে উনি একটা বিদেশি এজেন্ডার হয়ে কাজ করেন। কারণ যতবারই আমাদের মতো অফিসাররা যারা এরকম রিলেটেড বা কারো রিলেটেড কোনো প্রবলেম পড়েছি, সেটা সলভ না হয় বরঞ্চ আমরা সাফার করেছি। তার উদাহরণ অনেকগুলো আছে আপনার কাছে, যেমন মেজর জিয়ার মতো একজন অফিসারকে ম্যানিপুলেট করে তাকে বানায় দেওয়া হলো যে সে পোস্টার বয় হয়ে গিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাসী, মানে এগুলো সবগুলো বানানো হচ্ছিল। কারণ হচ্ছে যারাই এর বিরুদ্ধে কথা বলবে তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী থেকে বের করে দেওয়া হবে এবং তাদেরকে দেশেই থাকতে দেওয়া হবে না। যেমন আমাকে থ্রেট দিয়ে ডেকে এমনও বলা হয়েছে, তুমি দেশের বাইরে চলে যাও না কেন, তোমার এই দেশের কাজ কি, তুমি যদি এত এক্সপার্ট হও তো বাইরের দেশে যে কাজ করো। এবং এটা একদম তার স্থিতি মানে সরাসরি বলতে শোনা যায়। তো যাই হোক, এরপরে যেটা হলো 2014 সালে যখন ওই তাড়াহুড়া করে তারা টেন্ডার করতে গেল, টেন্ডারের ডকুমেন্টেশনে তারা এমন কিছু সার্টিফিকেশন বলে দিল যেটা শুধুমাত্র টাইগার আইটিরই আছে, এবং সেইটার বিরুদ্ধে আমি কমপ্লেন তৈরি করলাম এবং আমি লিখিত কমপ্লেন দিলাম ওয়ার্ল্ড ব্যাংকে। এবং ওয়ার্ল্ড ব্যাংকের ওই সময় প্রিবিড মিটিংয়ে এটা বললো যে ওইখানে আপনি তুলবেন, ওখানে সলভ হবে। তো প্রিবিড মিটিংয়ে যখনই আমি মাইকটা চাইলাম, আমার মাইক কেড়ে নেওয়া হলো এবং মাইকটা কেড়ে নিয়ে প্রিবিড মিটিংটা বন্ধ করে দেওয়া হলো। এবং ওই সময় বেশ সাংবাদিক ছিলেন, হট্টগোল হলো। এবং ওই দিনকে রাত্রেবেলায় বিশু টকশো এবং পরের দিন কিছু পত্রিকায় হেডলাইন নিউজ হলো এইটার ব্যাপারে কারাপশন নিয়ে। এবং ওই দিনকেই মানে পরের দিন আমি গুম হই এবং আমাকে একটা পর্যায়ে জীবন ভিক্ষা দেওয়া হলো উইথ এ মুসলেখা লিখে যে আমি আইটি রিলেটেড কোনো কাজ আর বাংলাদেশে করতে পারবো না, এবং ওই ঘটনাটা নিয়ে আমি কারোর সাথে কোনো ডিসকাশন করতে পারবো না। সেইটার ভিত্তিতে আমি আবার ফেরত আসি আর কি। কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল? কারণ যেহেতু আপনি মুসলেখা দিয়েছেন, কাজেই আপনি অথরিটিটা জানেন যে কোন অথরিটি। আমি যদি স্পেসিফিক বলি কোনো সংস্থার নাম আমি বলতে পারবো না, কারণ যারা আমার অফিসে এসে আমাকে নিয়ে যায় তাদের মধ্যে বেসিক্যালি পুলিশের ডিবি, এসবি এই ধরনের দুই রকম মিক্স কিছু জ্যাকেট দেখা গেছে, কিন্তু স্পেসিফিক্যালি কেউ। তবে আমি চোখ বাঁধা অবস্থায় যে কথাগুলো বলতে শুনতাম, সেখানে একটা পর্যায়ে তারেক সিদ্দিকীর সাথে কথা বলতেছেন একজন অফিসার, সেই অফিসারটা মিলিটারি অফিসার হবে, কারণ তার কথার ধরনগুলো যেহেতু আমি মিলিটারি অফিসার আমি এটা বুঝি। তো কিন্তু আমি আইডেন্টিফাই করে বলতে পারি নাই যে কে ছিলেন স্পেসিফিক্যালি ওই সময়টুকুর মধ্যে। আমার মধ্যে ওই আইডেন্টিফাই করা সম্ভব হয় নাই। সময়টুকু মানে কতক্ষণ? আমার এটা বেসিক্যালি হচ্ছে যে আমাকে 2 দিন ধরেই গাড়িতেই রাখা হয়েছিল। মানে আমাকে ওরা স্পেসিফিক্যালি কোথায় দিবে এই ডিসপোজাল পাচ্ছিল না। মানে যারা নিয়ে গেছে আর যারা অর্ডার দিয়েছে, দুই বাহিনী বা 2টা সংস্থা বা 2টা গ্রুপ, যাদের মধ্যে কোঅর্ডিনেশন হচ্ছিল না। তো এরপরে আমাকে শুধু গাড়ি থেকে গাড়ি চেঞ্জ করছে, এইভাবে উঠিয়ে নিয়ে গিয়ে কার কাছে জমা দিতে হবে সে ব্যাপারে নির্দেশনা ছিল না। যার ফলে আমাকে 2 দিন ধরে, তারপরে লাস্টে যে একটা সেফ হাউস টাইপের কোন একটা হাউসে নিয়ে যাওয়া হয়, যেখানে আমাকে টর্চার করে এক পর্যায়ে বলা হয় যে ভয় দেখানো হয় বেসিক্যালি যে আমার ফ্যামিলিকে ক্ষতি করা হবে বা ক্ষতি হবে। সেই পরিপ্রেক্ষিতে একটা মুসলেখা লেখা হয় যে আমি আইটি রিলেটেড বিজনেস হই, এবং আসলে তারা তাও করলো। পরবর্তীতে আমার ওই সময় আমার কোম্পানি 50,000 ল্যাপটপে আমি লোয়েস্ট ছিলাম, সেটাও বাতিল করে দেওয়া হলো, সবই বাতিল করে দেওয়া। এবং আমি আইটির জগৎ থেকে আসলে সরে আসলাম এবং পরবর্তীতে আমি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকে একটা কনসালটেন্ট হিসেবে সোলার সাইডে জয়েন করলাম। সো আমি আলটিমেটলি আমার ক্যারিয়ার চেঞ্জ করতে হলো আবার। এরপরের অংশটাকে আপনি বিশ্ব ব্যাংকে কমপ্লেইন করেছিলেন, বিশ্ব ব্যাংকের একটা তদন্ত প্রক্রিয়া চলমান ছিল। জি, যেদিনকে টেন্ডার প্রিবিড মিটিং, মানে যেদিনকে আমি মানে আমাকে ফিজিক্যাল থ্রেটটা করাই হলো, আমাকে একজন জেনারেল সাইদ মাসুদ উনি আমাকে ফোন করে বলেছিলেন যে তোমার কিন্তু জীবনের হুমকি আছে, তুমি সাবধানে থাকো বা তুমি পালায় থাকো। তখন আমি স্যারকে বলছিলাম যে স্যার আমি পালায় জীবনযাপন করার মানুষ না, এবং আমি পারবো না, আমি এটা করবো না। সো ওরা যদি আসে আমি যাব। কিন্তু তখন আমি ওই বিষয়টা যখন কনফার্ম হয়ে যায় যে আমি যে কোনো সময় অ্যাবডাক্ট হতে যাচ্ছি, তখনই আমি ওয়ার্ল্ড ব্যাংকে ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টকে আমি বিষয়টা অবগত করি। এবং তার পরবর্তীতে তারা 3 বছর ধরে, প্রায় 4 বছর ধরে ইনভেস্টিগেশন করেন। আমাকেও তারা দেশের বাইরে, যেহেতু আমার সেফটি রিজন ছিল, দেশের বাইরে নিয়ে যান, আমাকেও জিজ্ঞাসাবাদ করেন। এবং তার ফলে এই 2019 সালের এপ্রিলে 24 তারিখ একটা রিপোর্ট পাস হয়। সেই রিপোর্টে তারা, আমি যা যা মুখে এতক্ষণ বললাম এটা স্পেসিফিক ওয়ার্ল্ড ব্যাংকের রিপোর্টে বলে দেওয়া আছে। যেমন এখানে রিপোর্টের মধ্যে একটা জায়গায় স্পেসিফিক বলা আছে যে জেনারেল তারেক সিদ্দিকী টাকা নিয়েছেন টাইগার আইটির অ্যাকাউন্টস থেকে 21,60,000 ইউরো, এবং সেটা ফ্রান্সের ওভারথু বলে একটা কোম্পানি, যেটা পেপার বেস একটা কোম্পানি, আমিও জানতাম। সেই পেপার বেস কোম্পানিকেই রেফার করে প্রজেক্টটা নেওয়া হয়। টাইগার আইটি আসলে বেসিক্যালি এট দ্য বিহাইন্ড সিনে থাকে।
তারা ওই টাকাটা ওখান থেকে নেওয়ার পরে বিভিন্নভাবে বিভিন্ন সময় তারেক সিদ্দিককে টাকাগুলো ওনারা প্রদান করেন। তো মোরাললেস তারেক সিদ্দিক এখান থেকে প্রায় 600 কোটি টাকা বেনিফিটেড হয়েছেন টাইগার আইটির এই প্রতিষ্ঠান থেকে এবং এই প্রজেক্ট থেকে, পার্টিকুলার আইডিয়া প্রজেক্ট। এবং যেহেতু ওয়ার্ল্ড ব্যাংকের রুলস অফ এঙ্গেজমেন্টে বলে যে এই ধরনের কারাপশন হলে তো তারা এই টাইগার আইটিকে 10 বছর জন্য 2018 সালে বার করে দেয়। কিন্তু আনফর্চুনেটলি সবচেয়ে দুর্ভাগ্য বিষয়টা হচ্ছে বার করে দেওয়ার পরে এই প্রজেক্টটা ওই সময় বন্ধ হয়ে গেল, যেহেতু ওয়ার্ল্ড ব্যাংক টাকা বন্ধ করে দিল এবং প্রজেক্ট বন্ধ করে দিল। ইমিডিয়েটলি তখনই এই জেনারেল সালেহ স্যার আরেকটা প্রজেক্ট তৈরি করলেন আইডিয়া 2, এবং আইডিয়া 2টা গভর্নমেন্টের জিওবি ফান্ডে হবে, বাংলাদেশ গভর্নমেন্ট ফান্ডে হবে। এবং সরকারি ফান্ডেড হওয়ার পরে উনি এই প্রজেক্টটাকে সরাসরি ডিপিএম এ বিএমটিএফ এর কাছে নিয়ে যান এবং উনি নিজেই জেনারেল হয়ে বিএমটিএফ এর প্রধান হন। এবং ওখানে বসে আবার সেম কাহিনী, ওই সেম টাইগার আইটিকেই আবার কাজটা দেওয়া হয়, শুধু নাম বদল হয়েছে, কোনো কিছু বদল হয়নি। এবং এই বিএমটিএফ এ ওনার এই পুরা ন্যাশনাল আইডি কার্ডের ডাটাবেস এবং প্রিন্টিং এই পুরা জিনিসটা কন্ট্রোল এখনো পর্যন্ত টাইগার আইটির হাতে। 2019 সালের পরে যখন এটা বাই নেম টাইগার আইটিকে আর কাজ দিতে উনি পারবেন না, যেহেতু এটা ওয়ার্ল্ড ব্যাংকে বার হয়ে গেছে, উনি আইবিসিএক্স প্রাইমেক্স বলে একটা কোম্পানিকে আফিস সফটওয়্যারটাকে, যে সফটওয়্যারের মাধ্যমে আসলে আইডেন্টিফাইড হয় যে বেসিক্যালি হু ইজ দ্য অথেন্টিকেট পারসন, সেই জিনিসটা সেই সফটওয়্যারটা তাদেরকে তৈরি করতে দেন। আলটিমেটলি ওই আইবিসিএক্স প্রাইমেক্স আসলে বেসিক্যালি নামটা ইউজ হয়েছে ওইটা আবারও সেই টাইগার আইটি। তার মানে হচ্ছে টাইগার আইটির লোকজন এখনো পর্যন্ত আপনার ডাটাবেসটা এই আপনার ওখানে যেমন ধরেন সে বিএমটিএফ অনেকগুলো কাজ করে, প্রিন্টিং এটা করে, তারপরে এটার সাথে সাথে করে হচ্ছে আমাদের যে গাড়ির যে রেজিস্ট্রেশন প্লেটটা হয়, যেটা অটোমেশনের কাজ, এবং এইগুলো সবই বিএমটিএফ এর মাধ্যমে হচ্ছে। কিন্তু এটা ব্যাক এন্ডে যে দেখবেন সবই টাইগার আইটি। তার মানে এই ডাটাবেস রিলেটেড যদি কোনো ইন্টিগ্রেশন পার্ট থাকে, সেই পার্টটা ওনারা যেটা অ্যালাউ করেন সেটাই হয়, ওনারা যেটা অ্যালাউ করেন না সেটা হয় না। তার মানে হচ্ছে কন্ট্রোল পাওয়ারটা এখনো পর্যন্ত টাইগার আইটি মানে হচ্ছে তারেক সিদ্দিকের হাতেই আছে। সো আপনি যদি আজকে আপনাকে নাম বদলায় দিয়ে আপনাকে ঘোষণা করা হয় আপনি অবৈধ, সেটা তারেক সিদ্দিক স্যার এখনই করতে পারবেন। তিনি ফোন করে যদি বলেন টাইগার আইটি অফিস থেকে যে আপনাকে আপনার এনআইডি কার্ডের ডাটাটা মুছে ফেলতে, এটা সম্ভব। তার মানে এটা 2014 সালে আপনি যখন প্রবলেমটা তুলেন তখন এটা টাইগার আইটির হাতে ছিল পুরো সার্ভারটা। 2019-এ যখন বিশ্ব ব্যাংকের প্রতিবেদন আসে টাইগার আইটিকে বার করা নিষিদ্ধ করে দেওয়া হয়, তখন তারা নতুন আরেকটি প্রজেক্ট নিয়ে আবার সেই টাইগার আইটিকে ইনক্লুড করে এবং 5 আগস্টের পর যে পরিবর্তিত এখনকার পরিস্থিতিতেও পুরো সার্ভারটা টাইগার আইটির হাতে। মানে নাম বদল হয়েছে, আইবিসিএস প্রাইমেক্স বলে কোম্পানি আসছে, বাট বিষয়টা ঘুরে ফিরে ওই একই সিন্ডিকেটের হাতেই আছে। সিন্ডিকেট থেকে আপনি এখনো পর্যন্ত বের হতে পারেন নাই। মানে আমরা 5 আগস্টের পর আজকে 7 মাস 7.5 মাস পার করে ফেললাম, এখন পর্যন্ত আমাদের ন্যাশনাল আইডি ডেটাবেসটা আমি যদি প্রতিষ্ঠান না বলি, আমি যদি বলি তারেক সিদ্দিকীর হাতে, তো ভুল হবে না। অবশ্যই তারেক সিদ্দিকীর হাতে, ইন এ ওয়ে অর দ্য আদার এটা এখনো ওনার নিয়ন্ত্রণে। তারেক সিদ্দিকী যে এটাকে কতভাবে ম্যানিপুলেট করতে পারেন তার যদি আমি দুই একটা উদাহরণ বলি, আপনি অবাক হবেন। সেটা হচ্ছে ওনার নামে একটা ইউটিউবে একটা লেখা উঠছিল যে উনি কোন একজন কর্নেলকে দিয়ে হাতিঝিলে একটা জমি নিয়ে বিশদ গন্ডগোলে পড়েছেন এবং তাকে থ্রেট করেছেন, তাদের ফ্যামিলি ম্যানকে উঠে নিয়ে গেছেন। এই জমিটার ব্যাপারেও যদি বলেন, ওইখানে জমিতে যার মালিকানা, যে একটা হিন্দু ভদ্রলোক মালিক ছিল, তাকে কাগজে কলমে ন্যাশনাল আইডি কার্ড থেকে মুছে ফেলা হলো, তার নাম বদলায় ফেলায় আরেকজনের ছবি লাগায় দিয়ে সেই জমিটা রেজিস্ট্রি করে তার নামে নেওয়া হলো। তার মানে হচ্ছে আজকে আপনি মালিক, আপনার একটা জমি আছে বা আপনার একটা গাড়ি আছে, আপনি কালকে দাবি করতে পারবেন না যদি ওই ন্যাশনাল আইডি কার্ডে আপনাকে চেঞ্জ করে দেওয়া হয়, এবং সেটা করাটা কোনো ব্যাপারই না। ধরেন সে কত ধরনের অপরাধ তৈরি করা হয়। একজন রহিম নামে এক মার্ডার কেসের এক ফাঁসির আসামি, সে তার ছবি সম্বলিত এনআইডি, সেই ছবিটা চেঞ্জ করে দিয়েছে। সেই রহিম এখনো মার্কেটে মার্ডার করে বেড়াচ্ছে, কিন্তু অফিসিয়ালি সে তার কেস ফাইল হয়ে গেছে, একজন ফাঁসি হয়েছে, কিন্তু আসলে সে মরে নাই, সে এখনো জীবিত, সে এবং এই সমাজে অপরাধ করতেছে নির্দোষ। এবং এই কাজগুলো টাইগার আইটির মাধ্যমে অজস্র করা হয়েছে, অজস্র। এবং এই জন্যই হচ্ছে যে ওনাদের বিচার হবে না, কারণ ওনারা বিচার জানে তো যে ওনার বিচারটাকে ম্যানিপুলেট করতে পারবে, কারণ ক্ষমতা তো তাদের কাছে ওইভাবে কুক্ষিগত টেকনোলজিক্যালি করে রাখা আছে। এবং এইটার জন্যই আমি কথা বলতে যে আমি মার্কড হয়ে গেলাম। এখনো পর্যন্ত আমি আমার জীবনের শান্তি পিস লাইফে লিভ করতে পারছি না, কারণ ওনারা আমার পিছনে লেগেই আছেন। কারণ ওনারা কোনোভাবে আমাকে শান্তিতে থাকতে দেবে না। যেখানে যে কোনো কাজ আমি করব সেখানে তারা একটা কেস দিবে, তারা একটা মামলা দেবে। যেমন ধরেন আমার নামে একটা মার্ডার কেসে মামলা দিচ্ছে, একটা চাঁদাবাজির মামলা দিচ্ছে, বিভিন্নভাবে তারা উত্ত্যক্ত করেই যাচ্ছে। কারণ হচ্ছে যে ওই কন্ট্রোল পাওয়ারটা তারা ছাড়তে চাচ্ছে না।
কারণ কন্ট্রোল পাওয়ারের ব্যাপারে কথা বলার মতো এক্সপার্টাইজ সে সময় যেমন আমি ছিল, আমি কথা বলেছি, এখনও যেহেতু আমি কথা বলবো, যাতে কথা না বলি সেই ধরনের একটা থ্রেট পার্সপেক্টিভ এখনও তৈরি করা আছে। কারণ ঝুঁকিটা তো একই জায়গায়, কারণ ঝুঁকির যে কারণগুলি, মূল কারণগুলি, ওগুলি তো একই জায়গায় রয়ে গেছে, ওগুলি তো আমরা কোনোভাবে চেঞ্জ করতে পারিনি। এবং সবচেয়ে দুর্ভাগ্যজনক ব্যাপার হচ্ছে যে এই যে ভয়াবহ পরিস্থিতিটা, এটা নিয়ে কিন্তু কেউ আলাদা করে চিন্তাও করেনি, চিহ্নিতও করেনি যে আমাদের এনআইডি নিয়ে আরো কিছু করতে হবে, আমাদের জাতীয় পরিচয়পত্র। এবং আপনি বললেন ম্যানিপুলেশনের ছোট্ট ছোট্ট দুটা উদাহরণ দিলেন, এটাই এত ভয়াবহ যে যে কোনো সময় আমি আর আমি থাকবো না। আমি হয়তো আপনার আইডেন্টিটি চেঞ্জ করার, আরো যদি আমি বলি যেমন স্পেসিফিক্যালি আরো যেমন বিডিআর এর যে হত্যার সময় এখন পর্যন্ত বলা হচ্ছে যে যেখানে একটা কন্ট্রোভার্সিয়ালিটি আছে, যে কন্ট্রোভার্সিয়ালিটির বিষয়টা হচ্ছে যে এইটা বিদ্রোহ নাকি এটা একটা মার্ডার কেস। আমি বহুবার এটা টকশোতে আগে বলেছি যে এটা কমপ্লিটলি একটা অর্গানাইজড ক্রাইম করা হয়েছে। এই হত্যাকাণ্ড যখন করা হয়েছে, সেই করার সময় যে লোকগুলোকে বিডিআর এর নিয়ে আসা হয়েছিল এরা বহিরাগত কেউ না, এরা বিডিআর এর সৈনিক, এটাই বলা হচ্ছে। একটা ঠিক সেই সময় কিছু কিছু চাক্ষুষ সাক্ষী যারা সেনাপ্রধান তো কিছুদিন আগে অ্যানাউন্স করলেন যা হয়েছে সব বিডিআর এর ভিতরে, চাক্ষুষ সাক্ষী যারা ছিলেন তারা বলতেছেন আমরা হিন্দি কথাগুলো শিখেছি, শুনেছি, বা আমরা বলতেছি যে বাইরে থেকে কেউ একজন আসছে। তাহলে এই লোকগুলো কারা? এই লোকগুলোকে কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যেখানে একজন ওই সময় মারা গিয়েছিলেন এক সেনা কর্মকর্তা, তার স্ত্রীকে বলতে শুনলাম যে তারা হিন্দিতে কথা বলছিল। এক্স্যাক্টলি, সেটাই আসতেছিলাম। কিন্তু এটাকে তাহলে আপনি ডিফাইন করবেন কিভাবে? আমাদের দেশ কিন্তু কনফিউজড হয়ে আছে, মানুষজন, জনগণ। ডেফিনেশনটা ক্লিয়ার করতে হবে। ডেফিনেশনটা হচ্ছে তাদেরকে বিডিআর এ রিক্রুট করেই আনা হয়েছিল, এবং রিক্রুট প্রসেসটা করাতে পারাই গেছিল এই ন্যাশনাল আইডি কার্ডের কারণেই। কারণ ন্যাশনাল আইডি কার্ডে তাদেরকে ন্যাশনাল আইডি কার্ডে দেওয়া হয়েছে, দেয়া হয়ে তাদেরকে বাংলাদেশি বানানো হয়েছে, সেই বাংলাদেশি দিয়ে তাকে আবার রিক্রুট করা হয়েছে, এবং যে ব্যাটালিয়নে যেখানে রিক্রুট করা হয়েছে তাদেরকেই আবার মনে করেন ওই সময় ওখানে পোস্টিং করে আনা হয়েছে। এই টোটাল প্রসেসের পিছনে একটা চক্র কাজ করেছে, কারণ তাদের এজেন্ডা ছিল, দে হ্যাড এ এজেন্ডা, যেটা বাংলাদেশ সেনাবাহিনীর মনোবলকে ভাঙতে হবে। সো মনোবল ভাঙতে গেলে তাদেরকে বিভৎস কিছু দিতে হবে, সেই বিভৎস দেওয়ার জন্য একটা গ্রাউন্ড তৈরি করতে হবে, সেই গ্রাউন্ডটাই ছিল বিডিআর। এই কথাটা স্পেসিফিক হয় না, সবাই মানে ঘোরায় ফেরায় বলতে চাচ্ছে, কেউ স্পেসিফিক বলে না। এই স্পেসিফিকের জন্য ন্যাশনাল আইডি কার্ডের এই বিষয়টা আমার এই কারণে এত বেশি আমার কাছে আলোড়ন তৈরি করেছিল, কেন ডাটাবেসটা সিকিউর থাকবে না। এই ডাটাবেসটা এত সেন্সিটিভ ডাটাবেস, যে ডাটাবেসের মাধ্যমে আপনি ব্যাংকের অ্যাকাউন্ট বলেন, আপনি জিডি বা মানে মামলায় আপনি মানে আসামি না আসামি না, আপনি এইটার মানে সম্পদের অধিকারী না, আপনার 4 ভাই বোন না 3 ভাই বোন, অংশ 5 বোন না 6 বোন, এটার একজন চেয়ারম্যান সার্টিফিকেট দেয়। কিন্তু চেয়ারম্যান সার্টিফিকেট দিলে কি হবে? ন্যাশনাল আইডি কার্ডে যদি না বলে তার মানে হচ্ছে ওইটাও ভ্যালিড না। সো ভ্যালিডিটির হিসেবে আইনগতভাবে ন্যাশনাল আইডি কার্ডকে অলরেডি বলা হয়েছে যে দিস ইজ দ্য আলটিমেট লাস্ট মাইল রেজুলেশনটা হবে যে আপনি কে, এটাকে ডিফাইন করবে ন্যাশনাল আইডি কার্ড। এবং এই সারা পৃথিবীতে আধুনিক যত পৃথিবী আছে, আপনি আমেরিকা যান, কানাডা যান, আপনার ওই একটা কি মাস্টার নাম্বার থাকে, যে নাম্বারে আপনাকে সকল কিছুতে আইডেন্টিফাই করা যায়। আপনার পুলিশ ভেরিফিকেশন বলেন, আপনার আইডি বলেন, ড্রাইভিং লাইসেন্স বলেন, আপনি জীবনে আপনি আপনার রেকর্ডটা পাওয়া যায়। সেম জিনিস বাংলাদেশেও হওয়ার কথা, কিন্তু সেই হওয়াটার থেকে ভিন্নতায় ঘুরাই দিচ্ছেন একজন ব্যক্তি, সেটা হচ্ছে তারেক সিদ্দিকী। তো জেনারেল তারেক সিদ্দিকী নিয়ে আপনারা এটাকে প্রসঙ্গ তোলেন নাই কখনোই, যে উনি কেন এটা করতেছেন, কারণ ওনাকে আসলে কে নিয়ে আসছে, কে বসাইছে, তার এজেন্ডা সে পূরণ করতেছে। তাকে তো একটা এজেন্ডা দিয়ে ধরে এখানে পুরো কাজটা করানো হয়েছে। না হলে কেন ন্যাশনাল আইডি কার্ডে তার এত ইন্টারেস্ট থাকবে? কারণ টাকা পয়সার ব্যাপার তো সে অনৈতিক ব্যবসায়, সে অনেক জায়গা থেকেই টাকা কামাচ্ছে, কিন্তু এই জায়গাটায় সে খুব স্পেসিফিক্যালি লেগেছিল, কারণ তার ইন্টারেস্টটা ছিল যে এইটা হচ্ছে দ্য সেন্টার অফ দ্য হাব, যেখান থেকে আমি যে কোনো মানুষকে যে কোনো সময় কন্ট্রোল করতে পারবো। যেন আমার এনআইডি কে বাতিল ঘোষণা করলে আমি ব্যাংক অ্যাকাউন্টও বাতিল, আপনি সঙ্গে সঙ্গে আমি ফ্রিজ। সো আমাকে ফ্রিজ করার জন্য তো একটা অস্ত্র লাগবে, সেই অস্ত্রটা স্পেসিফিক অস্ত্রটা ওনার হাতে। খুবই সহজ। এই পুরো গত শেখ হাসিনার পুরো আমলে গত 15-16 বছরে এনআইডি সংক্রান্ত আলোচনা কিন্তু মিডিয়াতে ওইভাবে আলোচিত হিসেবে আসা দুবারই হয়েছে। একবার 2014 সালে আপনি যে মিটিং এর কথা বললেন সেটার পর, আর আরেকবার হচ্ছে 2019-এ বিশ্ব ব্যাংকের প্রতিবেদন প্রকাশের পর। এর বাইরে এনআইডি নিয়ে কিন্তু ওই ছোটখাটো কিছু ভুল ত্রুটি, দীর্ঘসূত্রিতা, কারেকশন করতে গেলে অনেক সময় লাগে, এই ধরনের একেবারে তুচ্ছ ইস্যু ছাড়া এনআইডি নিয়ে কিন্তু কখনো আলোচনাই হয়নি। স্পেসিফিক্যালি কি হচ্ছে, কিভাবে হচ্ছে, জিনিসটা কার হাতে, এবং তখন যে আলোচনা হয়েছিল সেই আলোচনাগুলিও কিন্তু দীর্ঘস্থায়ী হয়নি, এমন পর্যায়ে হয় নাই যে ওই আলোচনাগুলির প্রেক্ষিতে কোনো ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে। না, অবশ্যই আপনি যেটা বলতেছেন 2014 সালে যে সময় আমি গুম হলাম, সেই সময় বেশ কয়েকটা নিউজ হয়েছিল
মানে বাংলাদেশের প্রতিষ্ঠিত নিউজ হয়েছিল, মিডিয়া চ্যানেলে নিউজ হয়েছে, কোনো লিঙ্ক পাবেন না, সব লিঙ্ক মুছে দেওয়া হয়েছে। এখন এসে আর কিছু খুঁজে পাওয়া যাবে না, এখন আর কিছু পাবেন না আপনি, সেগুলো আমি নিজেও ট্র্যাক করে দেখেছি, সেগুলো নাই, সব মুছে গেছে। তার মানে এই কাজগুলো কে করেছে? এগুলো সব তারেক সিদ্দিকী স্যার তার অর্ডারে করাইছে। তো এই জেনারেল তারেক সিদ্দিকীর নামটা কেউ স্পেসিফিক্যালি বলতে সাহস পান না, কারণ সবাই ভয় পান যে এখনো তো ওই ছায়া সরকারটা আসলে উনি, ছায়া সরকারটা তো আসলে বেসিক্যালি তার হাতে কন্ট্রোল আছে। 5ই আগস্টের পরের কথা বলছেন? অবশ্যই 5ই আগস্টের পরের কথাই বলছি। ছায়া সরকার সেই মেনটেন করে, তারেক সিদ্দিকী এখনো পর্যন্ত কন্ট্রোল রাখে যে আপনাকে মনিটর। আমি যদি আরো স্পেসিফিক্যালি যাই, ধরেন সে এনটিএমসি একটা আপনাকে মানে আপনার আড়িপাতার ইয়ে, এনটিএমসি কি শুধু আড়িপাতে? দের আর মোর মেশিনস। এই মেশিনগুলো সব তারেক সিদ্দিকী স্যারের অর্ডারে এগুলো আনা হয়েছিল, বিভিন্ন সংস্থাকে দেওয়া হয়েছে, বিভিন্ন সিভিল অর্গানাইজেশনকেও দেওয়া আছে, তারা এটা মনিটর করে। তার মানে আপনি এখনো পর্যন্ত সিকিউর না। তাহলে এই মনিটরিং গুলি ওইভাবেই তো এখনো চলছে, কারণ ওইটার প্রসেস তো কিছুতে পরিবর্তন আনার মতো কিছু পরিবর্তন হয় নাই। কারণ আপনি ওই যখন ওই মেশিন একটার জায়গায় 4টা নিয়ে আসছিলেন, বাকি 3টা মেশিন কোথায় আছে সেটার বিচার করছেন? সেই বিচারগুলো তো করেন নাই, সেটা আইডেন্টিফাই করছেন। মানে বাংলাদেশে কে কে অথরাইজ টু ইউজ। এখন যদি আনসারের কাছেও যদি একটা এনটিএমসি মেশিন থাকে, ইজ হি অথরাইজ টু ইউজ ইট? মানে চাইলেই আনসারও আমাদের উপর নজরদারি করতে পারে। আপনি 4টা সার্ভারের কথা বলছিলেন, একটা তো এনটিএমসির কাছে, আপনি একটার কথা বলেন আনসারের কাছে, তাহলে ধারণা আছে কিনা? আমরা অন্য সাবজেক্টে চলে যাচ্ছিলাম। আসলে এনটিএমসি বেসিক্যালি এটা আরেকটা মানে এটা যে ওয়ার্ল্ডে যে সকল সফটওয়্যার বা যে হার্ডওয়্যার গুলো আপনাকে মনিটরিং হার্ডওয়্যার হিসেবে পরিচিত, এইগুলোর জন্য যে দেশে ব্যবহার হয় সেই দেশের একটা আইন থাকতে হয়। সেই আইনটা ওনারা তথ্য অধিকার আইনের মধ্যে নিয়ে আসলেন, যে তথ্য অধিকার আইনে ওনার যেটা কন্ট্রোভার্সিয়াল 2019 থেকে, সেই আইনের মধ্যে ওনারা বললেন যে তথ্য অধিকারের আমরা এটা করব। সেই অনুযায়ী ওনারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারে হঠাৎ করে একটা এনটিএমসি বিভাগ খুলে বসলেন এবং এনটিএমসি বিভাগের নাম দিয়ে এটা আনলেন। কিন্তু আনার সময় ওটা বেসিক্যালি একটা পলিটিক্যাল এজেন্ডা হিসেবেই কাজ করছে, মানে মানুষকে আরো বেশি কন্ট্রোল করা। যেমন ধরেন ন্যাশনাল আইডি কার্ডের কন্ট্রোল একটা বলতেছিলাম, এনটিএমসি ছিল একটা ভয়ঙ্কর মানে আপনাদের জন্য, সবার জন্য, যে আমার প্রাইভেসি নাই, আমি কার সাথে একটা চ্যাটিং করতেছি সেই প্রাইভেসিটাও তার কাছে আছে। আমি কাকে মানে আমি ধরেন সে রাগ করে কাউকে কথা বলছি বা ভালোবেসে কথা বলছি, সেটারও একটা মিস ইন্টারপ্রিটেশন আপনার পক্ষে সম্ভব। আপনি ওই যদি আমার ওই ডাটাটা কারোর পাবলিক করে দেন। আমরা তো ওই সময় এভাবেই চলতাম যে ফ্যামিলি, দেশের বাইরে কেউ আছে, আত্মীয় স্বজন, তাদের সাথে কথা বলার সময় সতর্ক, এমন অনেক সতর্ক ছিলাম। যেটা এইটার সতর্কতার পরিমাণটা কি এনটিএমসি পুরাটাই কন্ট্রোল করতো? নো। কারণ হচ্ছে আপনি যান সিপিইউটি ওয়েবসাইটে, যে ওই সময় এনটিএমসি পারচেজ লিস্ট দেখেন, মেশিনের কোনো লিস্ট নাই, ওইখানে অন্য লিস্ট দেখানো আছে। এবং আমার ইনভেস্টিগেশন, যেহেতু আমি আইটি রিলেটেড অনেক কিছু করতে করতে অভ্যস্ত হয়ে, এনটিএমসির মেশিন একটা আসেনি বাংলাদেশে, ইট হ্যাজ কাম মোর দেন ওয়ান। তো এই যে অধিক জিনিসটা আসছে, এটা আসলে কার কার কাছে আসছে, কে কে ব্যবহার করে, এই বিষয়গুলো খোলাসা এখনো হয়নি। এখনো পর্যন্ত কেউ খোলাসা করে স্বীকারোক্তি দেয় নাই যে আমার কাছে এনটিএমসি মেশিন আছে বা আমি এটা ইউজ করি। এবং যার কাছেই আছে, যেই কর্তৃপক্ষের কাছেই থাক, তাদের কাছেই একাধিক আসছে, মানে একাধিক অর্গানাইজেশন বা একাধিক কর্তৃপক্ষের কাছে আমাদের সবকিছুর অ্যাক্সেস এখনো আছে। কারেক্ট। খুবই বিপজ্জনক দুটো অংশ আপনি এতক্ষণ তুলে ধরলেন। এক, প্রথমত হচ্ছে মানে এনআইডির কথা যেটা আমরা বলছিলাম, এটাই আসলে আমাদের পুরো মানে আমাদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলে দিতে পারে। এবং এটা যদি এলোমেলো হাতে যায়, যেটা একদম স্পষ্ট তারেক সিদ্দিকীর হাতেই ছিল আমাদের এনআইডি সবকিছু। উনি প্রবেশাধিকার তো ছিলই, উনি চাইলে এটাকে ডিলিট করা বা নতুন কিছু সংযোজন করা তার পক্ষে কোনো ঘটনাই ছিল না, এবং উনি কাজটা সেভাবে করেছেন, ওই জিনিসগুলোকে ব্যবহার করেছেন। আর দ্বিতীয়ত যেটা বললেন নজরদারির মেশিনের ক্ষেত্রে, এটা যদি হয়, এবং এটা শুধু হওয়া না, 5ই আগস্ট পর্যন্ত পরিস্থিতি একরকম ছিল, এটা টিল টু ডেট কন্টিনিউ করছে, তাহলে আমরা এখন পর্যন্ত একই ঝুঁকির মুখে, এবং এইটা নিয়ে আসলে কোনো আলোচনা নেই, কোনো জায়গায় কিছু বলারও নেই, কিন্তু ঝুঁকিগুলি একই জায়গায় বললাম যে আপনার মানে দুটা শব্দ এখন খুব প্রচলিত, একটা হচ্ছে সংস্কার আর একটা হচ্ছে নির্বাচন। জি, এখন সবাই বলতেছেন যে সংস্কার দরকার নেই, নির্বাচন দেন, নির্বাচন আগায় নিয়ে আসেন। আমার কথা হচ্ছে যে কারণে আমি 5ই আগস্ট আসলো, যে কারণে, সেটা হচ্ছে আপনার ব্যক্তি স্বাধীনতা ছিল না, আপনার আমার কারোরই ব্যক্তি স্বাধীনতা ছিল না।
স্বাধীনতা ছিল মানুষ হিসেবে একটাই, সেটা নিরাপত্তা হচ্ছে ছিল না। একটা গোষ্ঠীকে মানতে হবে, তাদের মানে বো ডাউন হতে হবে, তারা যেটা বলবে ওইটাই ধর্ম, তারা যেটা বলবে ওইটা আইন। আমরা যারা এটাকে মানি না, আমরা যারা বলছি আমরা বাংলাদেশি, আমি বাংলাদেশি হিসেবে বাঁচতে চাই, আমার বাংলাদেশি হিসেবে আমার অধিকার যতটুকু আমি ততটুকু পেলে আমি খুশি। তো সেই জিনিসটার জন্য যে জিনিসটা করতে চাইছেন, সেই রিফর্মটা যদি আপনি না করে আপনি নির্বাচন দেন, তাহলে ও যে আসে ওই কাজ করবে না, তার গ্যারান্টিটা কোথায়? কোথাও নেই। কারণ আপনি এনটিএমসির এই ব্যবহারগুলো যে সে এসে ব্যবহার করবে না, সে এই মানে এই তথ্য নিয়ে আপনাকে সে ম্যানিপুলেট করবে না, তার গ্যারান্টি আপনি কিভাবে আমাকে দিবেন যদি এই মেজর জায়গাগুলো যদি আপনি রিফর্ম না করেন? একটা জিনিস তো প্রমাণিত সত্য যে ওই তথ্যগুলো ব্যবহার করে সরকার সুবিধা পেয়েছে, তাদের ক্ষমতা সুনিশ্চিত করার যে পরিস্থিতি আপনি বলেন না, মানে খুব সাধারণভাবে বলি, আজকের যারা ইয়াং জেনারেশন, যার বয়স ধরেন 12, 14, 15, 16, এই সময়ে এটা একটা মানে যৌবনের জায়গা, বিভিন্ন রকমের তথ্য আদান প্রদান হতে পারে, দুষ্টামি হতে পারে, একটা দুষ্টামি করে কাউকে মেসেজ দিছে, সেই মেসেজটা যদি আপনি পাবলিকলি ছেড়ে তাকে বলেন যে তুমি এরকম বাজে লোক, সে তো আত্মহত্যা করবে, সে সুইসাইড করবে, এটার জন্য কে দায়ী হবে? চরম হেনস্থা করা। এই সুইসাইডের জন্য তো দায়ী হবে ওই এনটিএমসি মেশিন, ওই মেশিনের পিছনে যে মেশিনের পিছনে যে লোকটা এটাকে পাবলিক করলো, কারণ মেশিন সব তথ্যই ধরতে পারে এবং সেটা করার যৌক্তিকতাও আছে। সারা পৃথিবীতে বিভিন্ন দেশে এই ধরনের ব্যবস্থা আছে, কিন্তু সেটাকে ব্যবহার করা হয় উইথ এ গাইডলাইন্স। আমাদের দেশে এই গাইডলাইন্সটা নাই এবং গাইডেন্সটা নাই। আপনি গাইডলাইন তৈরি করলেন, গাইডেন্স দিলেন, কিন্তু যাকে আপনি বসালেন সে এর কিছুই মানলো না, তাকে সেই এখতিয়ারটাও দিলেন। তাকে ওই যে বললাম অ্যাকাউন্টেবিলিটির মধ্যে রাখতে হবে। আমাদের দেশে তো যে অ্যাকাউন্টেবিলিটি, যে মেজর জেনারেল জিয়া হাসানকে নিয়ে সবাই বিব্রত করছেন, অ্যাকাউন্টেবিলিটি থাকলে তো উনিও এটা হয়তো করতো না, ওই পর্যায় পর্যন্ত যেতেন না। কিন্তু উনি তো অ্যাকাউন্টেবিলিটির বাইরে ছিলেন। সো অ্যাকাউন্টেবিলিটির বাইরে থাকলে, যেমন আপনি এনটিএমসি মেশিন একের অধিক নিয়ে আসছেন, এই অ্যাকাউন্টেবিলিটিটা কে করবে? কাস্টমস কিছু দেখে না কেন? কাস্টমস কেন তার কাজটা করে না? কারণ তাকে করতে দেওয়া হয়নি। এখন আপনি কাস্টমসকে যদি ফ্রি করেন, কাকে কাজ করতে দেন, যদি আপনি ওই প্রকিউরমেন্ট চ্যানেলটাকে সেরকমভাবে মনিটর করেন, ওই যে বললাম যে আপনি সিপিডিও বানিয়েছেন, বাট সিপিডিও ওই কাজটা মনিটর করার যোগ্যতা রাখে নাই, তাহলে সিপিডিওর মানে কি দাঁড়ালো? তা তো কোনো মানে হলো না। ওনারা প্রকিউরমেন্ট করে 4টা আনলো কিভাবে? এইটা আমাদের দেশ কেন মনিটর করতে পারলো না? কি করে আনলো এবং এর এখন ব্যবহার কি হচ্ছে? ব্যবহার হচ্ছে কেন? এই প্রশ্নটা পাবলিক জানে না কেন? আমার কথা হচ্ছে, আপনি আমার তথ্য দিতে পারেন, যেটুকু তথ্য আমার জন্য আপনার হুমকি সম্মুখীন হবে না বা আমার প্রাইভেসি নষ্ট করবে না, এতটুকু তথ্য নেওয়ার অধিকার গভর্নমেন্টের আছে, ডেফিনেটলি আছে। কিন্তু সেই অধিকারের বাইরে আপনি অধিকার চর্চা করতেছেন, কে করতেছেন সেটাই আমি এখনো ডেফিনেশন জানি না। তাহলে আপনি কোথায় আছেন? আপনার তথ্য নেওয়ার অধিকার আছে সরকার হিসেবে, তথ্য আপনি নিতেই পারেন, কিন্তু সেই তথ্য কতখানি কিভাবে ব্যবহার করবেন, কতটা প্রকাশ করবেন? আমরা তো গত 15 বছরে সরকারের সময় দেখতাম মাঝে মাঝে হঠাৎ করে অদ্ভুত সব ব্যক্তির ফোনালাপ প্রকাশ পেয়ে যাচ্ছে, যখন যাকে চাপে রাখা দরকার। তো ব্যবহারটা তো ওই জায়গাটায় তো একটা জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটার একটা স্পেসিফিকেশন দরকার যে আপনি তথ্য কতটুকু আপনি তথ্য প্রকাশ করতে পারবেন, কতটুকু পারবেন না, কোন আইনগত সংস্থাকে কতটুকু দিতে পারবেন, কতটুকু দিতে পারবেন না। এনটিএমসি কে আপনারা টার্গেট করেন না, আপনারা টার্গেট করেন তথ্য অধিকার। একটা মানুষের তথ্য অধিকারটা কতটুকু, সেই তথ্য অধিকার নিয়ে যারা কাজ করবেন তারা কি কতটুকু মানসিকতা রাখতেছেন যে এই অধিকারটা তারা কি এখন যেটা এনজয় করতেছেন সেই এনজয়মেন্টটা তাদের বন্ধ করতে হবে, সেটা কি তারা মানেন কিনা? এইখানে মানেন বা মানেন না, এটা আসলে যিনি বেসিক্যালি এটাকে নিয়ে খেলা করেছেন সেটার নাম হচ্ছে তারেক সিদ্দিকী। জেনারেল তারেক সিদ্দিকী একটা ভয়ঙ্কর ভীতি তৈরি করেছেন মানুষের মধ্যে। সেই ভীতিটা হচ্ছে আপনাকে যখন তখন তুলে নেওয়া যায়, আপনাকে যখন তখন আপনার তথ্য নিয়ে যাওয়া যায়, আপনাকে যখন তখন যে কোনো কেসে ফাঁসায় দেওয়া যায়, আপনাকে যখন তখন আপনি একটা ভালো মানুষ আপনাকে কালকে ক্রিমিনাল বানায় দেওয়া যায়। সেই কাজগুলো উনি বারংবার করে আসছেন এবং আমার যেটা কষ্ট লাগতেছে এখনও এটা চলতেছে। এই চলাটা যদি বন্ধ না হয় এবং এই কথাগুলো যদি আমরা বলতে না পারি, যে আপনার মাধ্যমে যে আমি আজকে বলতে পারতেছি, এটা শুধু আমার কথা না, যেন আমাদের দেশের এই 20 কোটি মানুষের কথা, 20 কোটি মানুষ যেন পরিষ্কারভাবে বলতে পারে যে আমি একজন ব্যক্তি, আমি বাংলাদেশি, আমার অধিকার আছে, যে আপনি আমাকে এইভাবে ম্যানিপুলেট করতে পারেন না। আপনাকে আমি এই অধিকার তো দেই নাই যে আপনি আমার প্রাইভেসি দেখতে পাবেন, আপনি আমার নির্ধারণ করবেন আমার জীবনে কি হবে, তা তো আপনাকে আমার দেয়া হয় না। কিন্তু সেটা এত বেশি রাফলি প্র্যাকটিস করেছেন জেনারেল তারেক সিদ্দিকী উইথ দ্য ফোর্সেস। এটাকে আমার কাছে মনে হয় যদি রিফর্ম না হয় তাহলে এটার প্র্যাকটিসটা থেকে যাবে, যে ম্যাল প্র্যাকটিসটা অলরেডি 16 ইয়ার্স 17 ইয়ার্স হচ্ছে, এটাকে যদি আপনি থামায় দেন, বলেন যে না এটা কিছু হয় নাই, ভুলে যাও, তাহলে আমি বলবো যে এখানে একটা বিভৎস রকমের
মানে আপনার একটা কালো দাগ থেকে যাবে, যে কালো দাগের পচনটা আপনার ঘাটা শুকায় নাই, ওই ঘাটা আবার আসবে ফেরত। এবং এই জগতে এই রকম যদি আরেকজন মানুষটার জেনারেল তারেক সিদ্দিকী তৈরি হতে চায়, সে হতে পারবে, সেই সুযোগটা আপনি রেখে যাচ্ছেন। আমি মনে করি আমরা যেটা 5ই আগস্টের পরে আন্দোলন করেছি, আমাদের মনের মধ্যে হচ্ছে যে এই পার্টিকুলার সবুজ বাংলায় আর কোনো এরকম মনস্টার তৈরি হবে না। আপনি বারবারই আপনার কথার মধ্যে সংস্কারের বিষয়টি আনছিলেন। সংস্কার নির্বাচনও আছে, সেটা রাজনীতিবিদদের প্রসঙ্গ। আমরা শুধু সংস্কারের অংশে যদি আসি, সরকারের এ পর্যন্ত যে সব সংস্কার উদ্যোগ আপনি দেখছেন, প্রশাসনের মধ্যে আমরা কিছু দেখি বা বাইরে অনেক কিছু নিয়ে এই সরকার চেষ্টা করে যাচ্ছে। সেনাবাহিনীর অংশটা মনে হচ্ছে সরকার একেবারে ওখানে ওই একটা জায়গা যেটা সংরক্ষিত এলাকা হিসেবে রেখে দিয়েছে, এবং সেখানে তো 5ই আগস্টের আগে যেই পরিস্থিতি আমরা দেখেছিলাম, আমরা আজকের অবস্থানে দাঁড়িয়েও সেই একই পরিস্থিতি দেখছি। এটার ভিতরে খুব বেশি কিছু আমরা দেখিনি। এ ব্যাপারে আপনার মন্তব্য কি? আমি অনেকবারই আমার এই বক্তব্যের মধ্যে একটা নাম নিয়ে আসছি, সেটা হচ্ছে জেনারেল তারেক সিদ্দিকী। আপনি শুধু একজনের বিচার করেন, সংস্কার হয়ে যাবে। আপনার অনেকজনের বিচার করার দরকার নেই। আর সংস্থাকে, যেটা সংস্থা প্রধানও বলেছেন যে সংস্থাকে দোষী করে তার ইমেজটা নষ্ট করো না, আমি সেটার পক্ষপাতী। আমিও সংস্থাকে দোষ দিতে চাই না। সংস্থাতে আমিও নিজে ছিলাম, আমি একজন সংস্থার মেম্বার, এক্স মেম্বার হিসেবে আমিও গর্ববোধ করি যে আমি এই সংস্থা ছিলাম। কারণ আমাকে যে পরিবর্তনটা আজকে দেখেন, আমি এরকম ছিলাম না। 17 বছর 3 মাস বয়সে আমি আর্মিতে জয়েন করেছি। আমাকে যে আজকে বাংলাদেশি তৈরি করা হয়েছে, এটাই সেই বাংলাদেশ মিলিটারি একাডেমি, তাকে আমি শ্রদ্ধা করি। কিন্তু জেনারেল তারেক সিদ্দিকী উড়ে এসে জুড়ে বসছেন। কারণ আপনার কথা একটু বলি, জেনারেল তারেক সিদ্দিকী উনিও তো সেনাবাহিনীরই তৈরি। এক্স্যাক্টলি। কিন্তু জেনারেল তারেক সিদ্দিকী যে সময়টা উনি এই দায়িত্বটা নিয়েছেন, একজন সিকিউরিটি অ্যাডভাইজারের রোল, সে সময় উনি রিটায়ারমেন্টে ছিলেন। এবং সেই অ্যাডভাইজার রোলটার কি উনি কোয়ালিফাইড হইতে নিয়েছিলেন, নাকি উনি আত্মীয় বিদায় পেয়েছেন? তো এই আত্মীয়তার জায়গাগুলোকে আমাদের সংস্কারের দরকার আছে। যেমন আমাদের আরো স্পেসিফিক করে বলে দিতে হবে যে কোন অ্যাপয়েন্টমেন্টে কে কোন কোয়ালিফাইড হিসেবে কে কোয়ালিফাইড হবে। যদি কোনো আত্মীয় হয়, সে যে কোয়ালিফাইড না, এটা তো আমাদের আগেও নীতিমালায় ছিল। সেই নীতিমালা কি আদৌ মানা হয়েছে? সেই মানার জায়গাটা কি আপনি মানছেন? যদি না মানেন, স্বআগ্রহে আমরা এটাকে তো সরি বলতে পারি। কেউ তো আমরা সরি বলা শিখছি না। বলি যে একটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু সরি বলতে তো আমার আপত্তি নাই। সেই সরি বলার জায়গাটায় আমরা কোথায় আছি? আমি তো ভুলটাকে বলতেছি না ওইটাই ঠিক ছিল, তার মানে কি আপনি তো আইন ভাঙছেন? কারণ আইনে তো বলা ছিল যে যদি আপনার কোনো সিকিউরিটি ক্লারিফিকেশনে দেখা যায় যে আপনি একটা আত্মীয়র মধ্যে পড়েন, তাহলে আপনি তো এখানে কোশ্চেন, ইউ আর কোশ্চেন। অবশ্যই সেই অংশতে আমরা আসলে অতীতে যখন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে তখনও ঢুকি নেই, এখনো সম্ভবত বিষয়টাকে আমরা একটু এড়িয়ে যাওয়ারই চেষ্টা করছি। কিন্তু আমার মনে হয় এটা সময় চলে আসছে, যে কোনো ভুল, যেমন আমাদের প্রধান উপদেষ্টা বারবারই বলতেছেন যে আমি আগের জনের মতো হিংস্র হব না, আমি প্রতিশোধ পরায়ণ হব না। কিন্তু তার মানে এই নয় যে আমি অন্যায়টা যে করেছি তাকে আমি অন্যায় করেছি সেইটার জন্য স্বীকৃতি দিয়ে দিব যে হ্যাঁ ওই অন্যায়টা ঠিক ছিল। যেমন আমাকে গুম করা হয়েছিল, আমাকে ওই থ্রেট করা হয়েছিল, আমার নামে যে মিথ্যা মামলা দেওয়া হয়েছিল, সেই মামলাগুলো তো রয়ে গেছে। তার মানে আমিও তো মুক্তি পাই নাই। তা আমি যেহেতু মুক্তি পাই নাই, আপনি কিভাবে মুক্তি পেয়ে যান? আপনি হঠাৎ করে কালকে সকালবেলায় ফ্রেশ, আপনার কোনো ভিতরের বাইরে কোনো কালো দাগ ছিল না, তাহলে আমাকেও কালো দাগ না এটা বলেন দেখি, কিভাবে বলেন? আমার মার্ডার কেস তো আপনি বন্ধ করেন নাই। আমার মার্ডার কেস এখনো পর্যন্ত, মিথ্যা মার্ডার কেসে আমি মানে লিস্টেড আছি, এখনো পর্যন্ত চাঁদাবাজির কেসে লিস্টে আছি। সেই জায়গাগুলোকে যেহেতু আমি টেনে বেড়াচ্ছি, তাহলে আপনি কোথায়? তাহলে আপনার তো টেনে বেড়ানোর কথা। যেই অন্যায় করবে আসলে তাকে সেই অন্যায়ের মানে শাস্তি অবশ্যই পেতে হবে। অবশ্যই। এবং নির্দোষ যারা শাস্তি পেয়েছেন তাদেরকেও ওই অবস্থা থেকে মুক্তি দেওয়াটা, এটা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যেই পড়ে। রাষ্ট্র হিসেবে এটা রাষ্ট্রেরই কাজ। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এতটা সময় দেওয়ার জন্য, এবং অনেক কিছু জানতে পারলাম আপনার কাছে, যেটা ঠিক সুখকর না, ভীতিকরই আমাদের জন্য, ভবিষ্যতের জন্য, কিন্তু জানাটা জরুরি ছিল। জি, আপনি যে কোনো ভয়কে যখন জেনে যাবেন, আপনি ভয়কে আসলে জয় করে ফেলছেন। আমি যেমন আপনার মাধ্যমে বলতে পারছি, তার মানে হচ্ছে আমার ভেতরে যে কষ্টটা ছিল আমি আসলে মানুষের কাছে পৌঁছে দিলাম। মানুষ বিচার করবে যে এটার পরে কি করবে। সে কি তার নিরাপত্তার জন্য সে রিফর্ম চায় কি চায় না, সেটা মানুষ বিচার করে নেবে। এটা মানুষের দায়বদ্ধতা নিজের কাছে। সেটা সে তার প্রাইভেসিকে এনজয় করতে চায়। আমি তো বলে দিলাম যে ইয়ং জেনারেশনের প্রাইভেসি থাকাটা স্বাভাবিক, এটা অস্বাভাবিক না, কিন্তু আমি এটাকে অস্বাভাবিক বানাই দিব। এই অস্বাভাবিকতার জায়গা থেকে আমাদেরকে, আর আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, আমরা মূল জায়গায় সংস্কারের কথা না বলে আমরা টুকরা টুকরা সংস্কার নিয়ে কথা বলি। মানে সবসময় যে সংস্কারটা চোখের সামনে পড়ে যাচ্ছে আজকে, সেটা শুধু সংস্কার করতেছে। কিন্তু যেখানে
আপনার যে ভুলটার যে গোড়ায় যেখানে ভুলটা হয়েছিল, আমি যেন বললাম যে জেনারেল তারেক সিদ্দিকীকে চিফ অ্যাডভাইজার করা এবং উনি তারপরে যে নিজস্ব একটা বলয় তৈরি করা, সেটা যে আপনি করতে দিয়েছিলেন, সেই জিনিসটাই যদি এখন রিফর্ম না রাখেন, যে আদতেও কোনোদিন বাংলাদেশে এরকম চিফ অ্যাডভাইজার পদটা থাকবে কিনা, সে থাকলে তার কতটুকু মানে অ্যালটমেন্ট এখতিয়ার থাকবে, সেকে কোন কোন সংস্থাকে সে মনিটর মানে অর্ডার করতে পারবে, সে কোন কোন সংস্থাকে অর্ডার করতে পারবে না, সেই জিনিসগুলো ডিফাইন করেন, তাহলে দেখবেন যে পরবর্তী জিনিসটা একটু ইজি হবে। তবে আমাদের সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট শেখ হাসিনা, তিনি কিন্তু তারেক সিদ্দিকীর পুরোপুরি সুবিধা যেটা পাওয়ার সেটা পেয়েছেন সবভাবে, স্বাভাবিকভাবে। তারেক সিদ্দিকী হয়তো আরো কিছু বেশি ম্যানিপুলেশন করেছেন, ওনার নিজের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করেছেন। আমি অগ্রিম বলবো না, মানে এটা যেমন ধরেন সে ওয়ার্ল্ড ব্যাংকের এই রিপোর্টটাতে পরিষ্কার লেখা আছে যে 21 লাখ মানে অলমোস্ট 600 কোটি টাকা উনি অ্যাকাউন্ট ট্রান্সফারই করেছেন টাইগার আইটির থেকে। এটা তো প্রমাণিত সত্য দেখা যাচ্ছে। তো এরকম যদি প্রমাণিত সত্য আমি হিসাব করে দেখি যে এত বেশি টাকার একটা ম্যানিপুলেশন বা এত বেশি কিছু করা হয়েছে, সেই লোকটাকে আপনি শাস্তির কাঠগড়ায় নেবেন না বা নেবেন, সেই জিনিসটা আপনি যদি ডিফাইন না করতে না পারেন, তাহলে আপনি ইলেকশন কেন, আপনি যে কোনো জিনিস দিয়েও আপনি আবার সে আগের জায়গায় জিরোতে পৌঁছে যাবেন। আমরা এখন যা করি ইলেকশনের দিকে যাই, দ্রুত ইলেকশনে যাই, কোনো সংস্কার সেইভাবে সংস্কার ছাড়াই বা মুখে বলা এক ধরনের আইওয়াশ টাইপের সংস্কার দিয়ে, তাহলে আবার আমরা আরেকজন তারেক সিদ্দিকী, আরেকজন শেখ হাসিনা, হয়তো নাম ভিন্ন হবে, চেহারা ভিন্ন হবে, কিন্তু চেয়ারগুলি এবং কার্যক্রম একই থাকবে। ফেরত আসাটা খুব মানে অসম্ভব কিছু না এটা, কারণ সিস্টেম আপনি ওটাই রেখে দিয়েছেন। তো সিস্টেম যদি ওটা রেখে দেন, তাহলে আবার আরেকটা তারেক সিদ্দিকী তৈরি হওয়ার নতুন কোনো বিষয় না, আর এটা তো পরীক্ষিত যে সরকারের জন্য আসলে ওই ধরনের একজন নিরাপত্তা উপদেষ্টা রাখা লাভজনক, তার ক্ষমতা তো নিশ্চিত হয়, ক্ষমতা সংরক্ষিত হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা শুনলাম, যদিও ভীতিকর, কিন্তু একটা বিষয় স্পষ্ট, আমরা জানতে পারলাম যে আমাদের ভয়টা কোন জায়গায়, আমাদের সংকটটা কোন জায়গায়, কোন জায়গার কারণে আমরা 5ই আগস্ট পার করে আসার পরও আজও এখন পর্যন্ত ঝুঁকির মধ্যে আছি। আশা করব এই ঝুঁকিগুলি আমাদের সরকার প্রধান, আমাদের রাষ্ট্রপ্রধান বা যারা দায়িত্বে আছেন তারা আমলে নেবেন এবং এগুলি সমাধানের চেষ্টা করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।